হ্যালো স্টুডেন্ট, আমি সোমা মাহাতো কুকলে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমরা চন্দ্রগুপ্ত, এটা একটা নাট্যাংশ, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এই নাট্যাংশটা পড়ব। এটা পড়ার আগে আমাদেরকে মনে রাখতে হবে, দ্বিজেন্দ্রলাল রায় এই যেটা লিখেছেন নাট্যাংশ, এটাকে আমরা নাট্যাংশ কেন বলছি? কারণ এটা নাটকের একটা নির্বাচিত অংশ, অর্থাৎ নাটকটা খুবই বড়, তার থেকে জাস্ট সামান্য কয়েকটা পেজ তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে টেক্সটের মধ্যে। আর এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু খুব কঠিন। আমরা এর আগে পড়েছিলাম অদ্ভুত আতিথেয়তা, ওখানে যেমন ভাষা ছিল সেই ভাষার থেকেও কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষা আরো কঠিন। কেমন কঠিন সেটা আমরা দেখলেই বুঝতে পারবো, কিন্তু তার আগে বলে রাখছি, প্রতিটা লাইনের মানে, প্রত্যেকটা শব্দের মানে যদি তুমি না জানো তাহলে কিন্তু পুরো সেন্টেন্স, পুরো প্যারাগ্রাফ তার মানে তুমি বুঝতে পারবে না। তাই একটা ক্লাসও আমাদের কামাই করা যাবে না চন্দ্রগুপ্ত শেষ না হওয়া পর্যন্ত। আর দেখো, কিছু কঠিন শব্দার্থ আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। আচ্ছা, এইবার দেখো আমি পড়তে শুরু করছি। প্রত্যেকটা লাইনের মানে আমি বলে দেব, তোমরা কিন্তু নোট করে নেবে। কি বলছে দেখো, চন্দ্রগুপ্ত লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। আচ্ছা, নাটকে কি হয়, নাটক তো সবসময় একটা মঞ্চে নাটকটা হয়, তো দেখবে বলা হয় কি, অমুক বলল, তমুক বলল, বলে নিয়ে তার কথাটা শুরু হয়। এখানেও কিন্তু আমরা সেই রকমই দেখব। এইটা তোমরা আগে একবার নোট করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো আমরা পড়তে শুরু করি। বলছে কি, স্থান সিন্ধু নদ তট। আচ্ছা, দূরে গ্রিক জাহাজ শ্রেণী, কাল সন্ধ্যা। আচ্ছা, সিন্ধু নদ তট, কেন নদী বলা হয়নি? কারণ সিন্ধু নামটা পুংলিঙ্গ, পুরুষবাচক, তাই জন্য নদ বলা হয়েছে। এখানে যদি বলা হতো গঙ্গা তাহলে হতো নদী, পদ্মা নদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো সব ভারতের নদী। কিন্তু সিন্ধু নদ, দামোদর নদ, ব্রহ্মপুত্র নদ, অজয় নদ, নামগুলো শুনেই বুঝতে পারছো এইগুলো কিন্তু পুরুষবাচক, তাই নদ। এছাড়া নদ আর নদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। দূরে গ্রিক জাহাজ শ্রেণী, দেখো একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ছবিটার কি বলছে, দূরে জাহাজ দেখা যাচ্ছে। সেই জাহাজগুলো কাদের জাহাজ? গ্রিক, গ্রিস জাহাজ, গ্রিস দেশের জাহাজ। কাল সন্ধ্যা, টাইমটা হচ্ছে সন্ধ্যা বেলার সময়, দেখো সূর্য অস্ত যাচ্ছে। কি বলছে, নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়া ছিলেন। নদ তটে মানে নদীর কিনারায় কি ছিল, কারা? সেকেন্দার আর সেলুকাস। সেকেন্দার কে? সেকেন্দার আলেকজান্ডার, মহান সম্রাট আলেকজান্ডার, আমরা জানি। তো সেই আলেকজান্ডারের অপর নাম সেকেন্দার, আর তার যে প্রধান সেনাপতি তিনি হলেন কে? সেলুকাস। ইনি ছিলেন খুব বিশ্বস্ত আলেকজান্ডারের। অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন, সূর্য অস্ত যাচ্ছে, ওরা সেই দিকে তাকিয়েছিল। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান। হেলেনকে? সেলুকাসের মেয়ে, অর্থাৎ সেনাপতি সেলুকাসের মেয়ে। কার সেনাপতি? সেকেন্দারের সেনাপতি সেলুকাস, সেলুকাসের মেয়ে হেলেন। হাত ধরে তাহার পার্শ্বে দণ্ডায়মানা মানে তাহার পার্শ্বে অর্থাৎ সেলুকাসের পাশে দাঁড়িয়ে আছে, সেলুকাসের হাত ধরে। স্বাভাবিক, সেলুকাসের মেয়ে, সেলুকাসের হাত ধরেই দাঁড়াবে।
সূর্যরশ্মি তাহার মুখের ওপর আসিয়া পড়িয়াছিল। সূর্যরশ্মি তার মুখের ওপর এসে পড়েছিল। সেকেন্ডার, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচন্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। সেকেন্ডার ভারতবর্ষ সম্পর্কে বর্ণনা করছে সেলুকাসের কাছে। কি বলছে? যে সত্যি সেলুকাস, এই দেশটা খুব বিচিত্র। নামটা মনে রাখবে, সেলুকাস বানানটা। বলছে কি, দিনের বেলা প্রচন্ড সূর্য, মানে সূর্যের প্রচন্ড তাপ নীল আকাশ পুড়িয়ে দেয়, আর রাতের বেলা কি হয়, শুভ্র মানে সাদা চাঁদ এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। মানে চাঁদের যে আলো তাকে বলা হয় জ্যোৎস্না। এই জ্যোৎস্নাতে পুরো ভারতবর্ষ যেন আলোকিত হয়ে যায়, যেন পুরো ভারতকে স্নান করিয়ে দেয়। খুব বিচিত্র এই দেশ। আচ্ছা, কেন এই রকম কথাগুলো আমরা বুঝতে পারছি, শুনতে পাচ্ছি? দেখো, সেকেন্ডারের দেশ হচ্ছে গ্রিস। আমরা এখানে ধরে নিতেই পারি গ্রিসের মধ্যে সবকটা ঋতু সমানভাবে দেখা যায় না। এই সমস্ত বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য নিশ্চয়ই গ্রিসে অতটা নেই। ওই জন্যই তার ভারতবর্ষকে এতটা ভালো লাগছে, তাই তো? হতেই পারে, কারণ সব দেশের আবহাওয়া সমান নয়। আমাদের দেশের আবহাওয়া যেরকম, আমরা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি, ভারতবর্ষে গরমটা বেশি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভারতবর্ষ ভরপুর। সব দেশ কিন্তু তাই নয়, সব দেশে প্রকৃতি সেইভাবে নেই। ঠিক আছে? তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, তামসী মানে অন্ধকার, অন্ধকার রাত্রে যখন অসংখ্য মানে প্রচন্ড উজ্জ্বল জ্যোতিপুঞ্জে এর আকাশ ঝলমল করে। উজ্জ্বল জ্যোতিপুঞ্জ মানে নক্ষত্র, যেগুলো চকমক চকমক করে আকাশে দূরে, তখন কি করে ওরা আকাশকে ঝলমল করে। স্টারগুলো কি করে আকাশকে ঝলমলিয়ে দেয়। আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। ঠিক আছে? বলছে যে আমি অবাক হয়ে, আতঙ্কে মানে একটু ভয়ের সাথে একটু অবাক হয়ে আমি তাকিয়ে দেখি। কি সুন্দর না দৃশ্য। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘ রাশি গুরু গম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। প্রাবৃটে মানে কি বলছে, যখন বর্ষাকাল, বর্ষাকালে ঘন, কৃষ্ণ মানে কালো। হ্যাঁ, কৃষ্ণ, এই যে ভগবান কৃষ্ণ, তার নাম কৃষ্ণ কেন হয়েছে? তার গায়ের বর্ণ কালো ছিল। তো বলছে ঘন কৃষ্ণ মেঘ রাশি, মানে একটা মেঘ নয়, অসংখ্য মেঘ, গুরু গম্ভীর গর্জনে, প্রচন্ড গর্জনে, প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো কি করে এর আকাশে ছেয়ে আসে। মানে আকাশ জুড়ে মেঘ আর মেঘ। কখন? বর্ষাকালে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। নির্বাক মানে একদম হতবাকের মতো, বাকহীন মানে কথাহীন। বর্ষাকালে আকাশটাকে দেখলে কথাহীন, কোনো কথা বেরোয় না তার মুখ দিয়ে, যে তিনি এটার প্রশংসা করবেন না কি বলবেন। ঠিক আছে? এই কথাগুলো কিন্তু সেকেন্ডার বলছেন, সম্রাট সেকেন্ডার। এর অভ্রভেদে তুষার মৌলি নীল হিমাদ্রি স্থির ভাবে দাঁড়িয়ে আছে। মানে অভ্র ভেদ করে যাহা, হিমালয়ের কথা বলছে। হিমালয়ের কি করছে? তুষার মৌলি মানে বরফ। এই সমস্ত বরফে নীল হিমাদ্রি, মানে হিমাদ্রির কালারটা কি হয়? নীল রঙের দূর থেকে দেখতে লাগে সূর্যের আলো পড়লে। সেটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে। এর যে নদীগুলো প্রচন্ড উচ্ছ্বাসে মানে প্রচন্ড ফোর্সে প্রবাহিত হচ্ছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এর মরুভূমি অর্থাৎ ভারতবর্ষের মরুভূমি। ভারতবর্ষের মরুভূমির নাম কি? থর মরুভূমি।
বলছে স্বেচ্ছাচারের মতো বালি নিয়ে খেলা করছে। কারো কথা যেন মরুভূমি শুনতে চায় না, ও বালি নিয়ে খেলা করতে করতে যেন মরুভূমির আকার আকৃতি আরো বাড়িয়ে দিচ্ছে, এই কথাটা বলছে। আমরা জানি মরুভূমিতে প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ হাওয়া বয়। সেই হাওয়াতে মরুভূমির বালি কিন্তু সরতে সরতে অনেক দূর অবধি চলে যায়। তো মরুভূমি কি করে, তার আকার দিন দিন বাড়ায়। সেলুকাস বলছে, সত্য সম্রাট, আপনি ঠিকই বলেছেন সম্রাট। সেকেন্দার, কোথাও দেখি তালি বন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তালি বন শব্দের অর্থ দেখো, তাল গাছের বন। কোথাও তিনি দেখতে পান কি, তাল গাছের বনের মধ্যে তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। বট গাছ খুব বড় হয়, তো বলছে কি, কোথাও প্রচন্ড আকৃতি, বিরাট আকৃতির একটা বট কি করছে, চারিদিকে তার লতা পাতা সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছে। কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে। এখানে দেখে নাও, মদমত্ত মানে উন্মত্ত, মাতঙ্গ মানে হাতি, জঙ্গম মানে গতিশীল, পর্বত সম মানে পর্বতের মতো, মন্থর মানে ধীর। এই কথাটার মানে হচ্ছে, কোথাও উন্মত্ত মানে পাগলা হাতি, গতিশীল পর্বতের মতো, পর্বত যেন চলছে সেই রকম চলমান পর্বতের মতো ধীর গতিতে গমন করছে। এইখানে একটা কথা জানিয়ে রাখি তোমাদের, গ্রিসের মানুষেরা যখনকার দিনে আলেকজান্ডার অর্থাৎ সেকেন্দার রাজা ছিলেন, তখনকার দিনে গ্রিস দেশের মানুষেরা কিন্তু হাতি দেখেনি। ঠিক আছে, তারা প্রথম ভারতবর্ষে এসে হাতিকে দেখতে পায়, আর হাতিটা দেখে এত আশ্চর্য হয় তারা প্রত্যেকে, ওরা ওটাকে চলমান পর্বতের সাথে তুলনা করে। আমাদের দেশের হাতিগুলো এখন যে সাইজের আছে, তখন কিন্তু আরো বড় বড় সাইজের ছিল হাতি। তো বলছে কি, জীবনে তো কোনোদিন হাতি দেখেনি, তুমি কল্পনা করো যারা জীবনে কোনোদিন হাতি দেখেনি, হঠাৎ করে হাতির মতো একটা বস্তু দেখতে পেল, একটা জীব দেখতে পেল ভারতবর্ষে এসে, কি হবে, হাঁ করে ওরা তাকিয়েই থাকবে, কি জিনিস রে বাবা, আমাদের দেশে তো নেই, এরকম জিনিস তো দেখিনি। আর এখন যেরকম ধরো আমাদের কাছে টিভি আছে, কম্পিউটার আছে, ফোন আছে, আমরা সমস্ত জন্তু জানোয়ার জীব জন্তু সম্পর্কে জানতে পাচ্ছি, তাদেরকে দেখতে পাচ্ছি, তখন তো সেই ফেসিলিটি ছিল না, এইসব তো ছিল না, তখন ফোনও ছিল না, ক্যামেরাও ছিল না, কিচ্ছু ছিল না। কাজেই ভারতবর্ষের জন্তু জানোয়ার সম্পর্কে জানার কোন রকম সোর্স তাদের কাছে ছিল না। ভারতবর্ষের অন্যান্য জন্তু জানোয়ার তাদের দেশে সামান্য পরিমাণে পাওয়া গেলেও তারা কিন্তু হাতি কোনো দিন দেখেনি। ঠিক আছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে। বলছে দেখো, মহাভুজঙ্গম মানে বিশাল আকার সাপ, কোথাও বলছে প্রচন্ড বড় আকৃতির সাপ, কেমন করে পড়ে আছে, অলস হিংসার মতো, মানে হিংসা করতে চাইছে না, কারো সাথে কোনো এই যে ফোঁস করে উঠলো এই সব চাইছে না, না চেয়ে কি করছে, বক্র রেখার মতো পড়ে আছে, বেঁকে বেঁকে পড়ে আছে। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গ মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বন মধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কোথাও কি বলছে, মহাশৃঙ্গ কুরঙ্গম, মহাশৃঙ্গ মানে বড় শিংওয়ালা, মহা মানে বড়, শৃঙ্গ মানে শিং, শিংওয়ালা, কুরঙ্গম মানে হরিণ, কি করছে, প্রেক্ষণ মানে দৃষ্টি। এখানে কি বলছে, কোথাও মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো মানে অবাক হয়ে নির্জন বন মধ্যে,
যে বনের মধ্যে আর কেউ নেই, সেখানে বড় বড় সিংওয়ালারা হরিণরা কি করছে, শূন্য প্রেক্ষণে, মানে এই যে প্রেক্ষণ মানে দৃষ্টি, শূন্যের দিকে তাকিয়ে আছে। আর সবার ওপরে এক সৌম্য গৌড় দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। বলছে এইটা তো গেল দেশের বর্ণনা, আর এই দেশের ওপরে, সবার ওপরে এখানকার রাজারা, তারা কেমন দেখতে, সৌম্য মানে সুন্দর, গৌর মানে ফর্সা, দীর্ঘকান্তি মানে যথেষ্ট উচ্চতা সম্পন্ন, আর কান্তি মানে তার মুখের মধ্যে প্রচুর গ্লেজ আছে, এই কথাটা বলছে, মানে সুন্দর দেখতে, এক কথায় চারদিক থেকে, সমস্ত দিক থেকেই পারফেক্ট, এই রকম রাজারা এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, তাদের মধ্যে কোনো জটিলতা বা প্যাচ নেই। তখনকার দিনে ভারতবাসী কিন্তু সত্যি কথা বলতো, একটাও মিথ্যে কথা বলতো না। কেন এই কথাটা বলছি, কারণ মানুষ প্রয়োজন পড়লেই কিন্তু মিথ্যে কথা বলে দেয়, কিন্তু তখনকার দিনে ভারতবাসী মিথ্যে কথা বলতে জানতো না। তো তারা কেমন ছিল, শিশুর মতো সরল ছিল। দেহে বজ্রের শক্তি, বজ্র ইন্দ্রের যে অস্ত্র, বজ্র, যে বজ্রপাত যেটা হয় সেটাকে বলা হয় ইন্দ্রের অস্ত্র। তো বজ্রের মতো শক্তি তাদের দেহে, চোখে সূর্যের দীপ্তি, চোখ থেকে যেন সূর্যের মতো তেজ বেরোচ্ছে সব সময়। বক্ষে অর্থাৎ বুকে বাত্তার সাহস, বাত্তা অর্থাৎ কি, বাতাস, বাতাসের মতো সাহস, অর্থাৎ যে কাউকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে, যে কাউকে উড়িয়ে দিতে পারে, গুড়িয়ে দিতে পারে, এই রকম সাহস ভারতবর্ষের রাজাদের মধ্যে। এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে, মানে এই যে তাদের এত গায়ের জোর, এত শক্তি, এদেরকে কিন্তু হারিয়েও আনন্দ আছে, এই কথাটা বলছে। কেন, কারণ লড়াই সবসময় টক্করে টক্করে হয়। সম্রাট সেকেন্দারও সাহসী, তার মধ্যেও প্রচন্ড সাহস আছে, ওই জন্যই তিনি এতগুলো দেশ জয় করতে পেরেছেন। এইবার সকলে যদি ভয় পেয়ে মাথা নত করে দেয় তার সামনে, তাহলে কি তার ভালো লাগবে যুদ্ধ জয় করতে? লাগবে না। কিন্তু কেউ তাকে বাধা দিল, তাকে যুদ্ধ করে হারালো এইরকম একটা শক্তিশালী রাজাকে, তখন সম্রাট সেকেন্দারের ভালো লাগে যে হ্যাঁ, আমার মতো আর কেউ এই দুনিয়ায় আছে। ঠিক আছে। পুরুকে বন্দি করে যখন, পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? আমরা জানি, হিস্ট্রিতেও তোমরা পড়ে থাকবে যে সম্রাট পুরু, রাজা পুরু কোথাকার রাজা? পাঞ্জাবের রাজা। পাঞ্জাবের রাজা পুরু সবার প্রথম সেকেন্দার অর্থাৎ আলেকজান্ডারকে ভারতে আসতে দেননি, বাধা দিয়েছিলেন। এর আগে তিনি অর্ধেক এশিয়া জয় করে ফেলেছেন, জয় করে ভারতবর্ষের মাটিতে পা দেবেন, পুরু তাকে আটকায়, রাজা পুরু, এবং তার সাথে যুদ্ধও করে। পুরু কিন্তু একটা ছোট্ট রাজ্যের রাজা, আর পুরো গ্রিস দেশের একটা রাজ্য, বুঝতেই পারছো, যেমন ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, আসাম একটা রাজ্য, ঠিক আছে, কিন্তু ভারত একটা দেশ, সেই রকম গ্রিস একটা দেশ, সেই দেশের রাজাকে আটকালো কে? একটা ছোট্ট রাজ্য পাঞ্জাব, তার রাজা সবার আগে আটকালো যে আমি থাকতে আমার দেশে আপনি আসতে পারবেন না, আমার দেশকে আপনি পরাধীন করতে পারবেন না। ঠিক আছে, পুরু এই কাজটা করেছিল। তো বলছে পুরুকে যখন বন্দি করে আনি, আমরা জানি পুরু হেরে গিয়েছিলেন আলেকজান্ডার অর্থাৎ সেকেন্দারের কাছে, হিস্ট্রিতে আমরা পড়েছি। তো বলছে সে কি বললে জানো? সেলুকাস কি সম্রাট, কি বলেছিল সম্রাট জিজ্ঞেস করছে। সেকেন্দার অর্থাৎ সম্রাট বলছে, আমি জিজ্ঞেস করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বলছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমার কাছে কেমন মানে আচরণ প্রত্যাশা করো, কি চাও তুমি আমার কাছ থেকে, তুমি তো হেরে গেছো। সে নির্ভীক নিষ্কম্প স্বরে
উত্তর দিল নির্ভীক, হেরে যাওয়ার পরেও তার মধ্যে কোনো ভয় নেই, নিষ্কম্প অর্থাৎ তার গলা কাঁপছে না, কম্পমান মানে কাঁপা, নিষ্কম্প মানে কাঁপছে না, তার গলা কিন্তু কাঁপেনি। সে উত্তর দিল কি, রাজার প্রতি রাজার আচরণ। কথাটার মানে একটা রাজা যিনি জিতে যাবেন তার পরাজিত রাজার প্রতি, তার রাজ্যের প্রতি যে আচরণ করা উচিত আপনি সেটাই করবেন। অর্থাৎ দুটো রেজাল্ট হতে পারে এক্ষেত্রে, পুরুকে হয় ছেড়ে দেবে, হ্যাঁ, কিংবা পুরুকে মেরে ফেলবে আর ওর রাজ্য নিয়ে নেবে। পুরু এই কথাটা জানতো, কারণ স্বাভাবিক কোনো রাজা জিতে গেলে অপরপক্ষের রাজাকে কিন্তু সে মেরে ফেলতো, মেরে ফেলে তার রাজ্যটা নিয়ে নিত, এটা প্রত্যেকটা রাজাই জানে। তাও পুরু ভয় পায়নি, মরতে পুরু ভয় পায়নি, সে উল্টে সম্রাটকে এই কথা বলেছিল। চমকিত হলাম, সেকেন্দার বলছে আমি চমকে গেলাম ওর কথাটা শুনে, আমি ভেবেছিলাম ও আমার কাছে ক্ষমা চাইবে, ওর গলার স্বর কাঁপবে, ও ভয় পাবে মরতে, কিন্তু ওকে এই রকম দেখে আমি চমকে গেলাম। ভাবলাম এ একটা জাতি বটে। বলছে এর জাতি অর্থাৎ ভারতবাসী, ভারতীয় আমাদের জাত যেটা, বলছে সত্যি এ একটা মহান জাতি। কি করে আমার মতো একজন সম্রাটের কাছে যে এতজনকে হত্যা করতে করতে এসেছে তাকে দেখেও কোনো ভয় পাচ্ছে না, কেমন একটা জাতি, এ তো অদ্ভুত জাতি। আমি তো এরকম জাতি কোনোদিন দেখিনি যে আমার মুখের ওপরে সে এই কথাটা বলতে পারে সাহস করে, আমার সামনে সাহস নিয়ে কেউ দাঁড়াতে পারে না, সে বলছে রাজার প্রতি রাজার আচরণ করুন, তাহলে তো একটা ভালো জাতি, খুব ভালো জাতি। এইটা সেকেন্দার ভাবলো। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলুম। বলছে আমি সেই মুহূর্তে তাকে তার রাজ্য ফিরিয়ে দিলাম। আমরা হিস্ট্রিতেও পড়েছি কি সম্রাট আলেকজান্ডার পুরুকে হারিয়েছিলেন, কিন্তু পুরুর বীরত্বে খুশি হয়ে তিনি পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তিনি পুরুর রাজ্য আর অধিকার করেননি। কেন? কারণ তার পুরুকে ভালো লেগেছিল, পুরুর আচরণ, পুরুর কথাবার্তা খুব ভালো লেগেছিল। তিনি এই রকম রাজা কোথাও দেখেননি। অর্ধেক এশিয়া জয় করেছেন তো, সকলেই, অনেকে আছে এদের মধ্যে অনেক রাজা যারা ভয় পেয়ে আলেকজান্ডার বা সেকেন্দারের সাথে যুদ্ধ পর্যন্ত করেনি। আপনি নিয়ে নিন আমার রাজ্য, এত ভয়ানক মাপের মানে রাজা ছিলেন সেকেন্দার বা আলেকজান্ডার। সেখানে পুরো সমস্ত কিছু জেনেও একটা ছোট্ট রাজ্যের রাজা, তার কাছে সৈন্যই বা কতজন থাকবে, তাও সে ভারতবর্ষকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিল। হেরে গিয়েছিল, সে জিততে পারেনি, কিন্তু লাস্ট অবধি লড়েছিল। লড়ার পরে তার বীরত্ব দেখে কিন্তু আলেকজান্ডার কি করেছিলেন, আলেকজান্ডার বা সেকেন্দার তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। যে সত্যি এই জাতিটা মহান জাতি, এরাই যোগ্য রাজত্ব করার। তার ভালো লেগেছিল। এতটার মধ্যে দেখো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একবার দেখে নাও। তারপর বলছে, দেখো সেলুকাস বলছে সম্রাট মহানুভব, অর্থাৎ সম্রাট আপনার দয়ার শরীর, তাই আপনি তাকে ছেড়ে দিয়েছেন, এই কথাটা বলল। সেকেন্দার বলছে মহানুভব, তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? বলছে আমি মহানুভব? এই রকম ভাবে আমার মুখের ওপরে যে জানে আমি চাইলে তাকে হত্যা করতে পারি, আমি চাইলে তাকে এক্ষুনি ধর থেকে মাথা আলাদা করে দিতে পারি, তার রাজ্য অধিকার করতে পারি, জেনেও সে আমার মুখের ওপরে নির্ভীকভাবে বলেছিল রাজার প্রতি রাজার আচরণ করুন। একটা মানে যে রাজা জয়ী হয়েছে তার একজন পরাজিত রাজার প্রতি যেমন আচরণ করা উচিত আপনি সেটাই করবেন? যে আমার মুখের উপরে এই কথাটা বলার সাহস দেখায় তার সাথে অন্য কোন রকম ব্যবহার করা সম্ভব? এরপরেও আমি মহানুভব কি, ট্যালেন্ট তো পুরুর, এই কথাটা বললেন।
মহৎ কিছু দেখলে একটা উল্লাস আসে। যখনই আমি মহৎ, আমি অর্থাৎ কে, সেকেন্দার বলছে, সম্রাট সেকেন্দার, যে যখন আমি কিছু মহান কাউকে দেখি আমার মনের মধ্যে আনন্দ জাগে, যে সত্যি এরকম মানুষও আছে, এরকম জিনিসপত্রও আছে পৃথিবীতে, এত মহান মহান। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, বলছে আমি এখানে এসেছি সাম্রাজ্য বিস্তার করে এখানে থেকে যেতে নয়। কেন বলতো এই কথাটা বললেন? সম্রাট সেকেন্দারের ইচ্ছা ছিল উনি গোটা পৃথিবী জয় করবেন। গোটা পৃথিবী বা ইতিহাস, যখন পরবর্তীকালে উনি মারা যাওয়ার পরেও ইতিহাস সম্রাট সেকেন্দার বা আলেকজান্ডারকে, একই নাম আলেকজান্ডার বা সেকেন্দার, কে কিভাবে জানবে? যে ইনি এমন একজন রাজা যিনি গোটা পৃথিবী জয় করেছেন। ঠিক আছে, তিনি গোটা পৃথিবী জয় করতে চেয়েছিলেন, শাসন করতে নয়। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, বলছে এটা আমার শখ, শখ থেকে শৌখিন। ঠিক আছে, আমার শখ এটা, যে আমি রাজ্য জয় করব, সবকটা রাজ্যে আমার নাম ছড়াবে, সকলে আমার নাম এক বাক্যে জানবে, আমার এটাই শখ। কিন্তু তার মানে এই নয় যে আমি কারো রাজ্য নিয়ে সেই রাজ্যের রাজা হয়ে বসবো, আমি তো সেটা করতে আসিনি। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, আমি জগতে একটা কীর্তি, একটা যশ, আমার মান সম্মান নাম রেখে যেতে চাই। কিভাবে? এইভাবে যে অতীতকালে আলেকজান্ডার বা সেকেন্দার নামে একজন গ্রিক রাজা ছিলেন, গ্রিক সম্রাট ছিলেন, যিনি গোটা পৃথিবীকে জয় করেছিলেন। এই নামটা আমার চাই, এর বাইরে আমি শাসন করতে চাই না, এটা আমার শখ, আমি আমার শখটাকে পুরো করছি। ঠিক আছে, ভাবো যুদ্ধ করাও কারো শখ হতে পারে। যাই হোক, সবার শখ আলাদা। আচ্ছা, সেলুকাস, তবে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? আপনার যদি এটা শখ হয়ে থাকে তাহলে আপনি এই দিগ্বিজয়টা অসম্পূর্ণ রেখে এখান থেকেই কেন ফিরে যাচ্ছেন? সেকেন্দার বলছে সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কেন এই কথাটা বললেন? কারণ সম্রাট সেকেন্দার বিচক্ষণ ছিলেন, উনি জানেন যে অর্ধেক এশিয়া জয় করা হয়ে গেছে, এই সৈন্যরাই যুদ্ধ করে তাকে জিতিয়েছে, এবার সেনারা ক্লান্ত হয়ে গেছে, তারা প্রতিবাদ করছে না ঠিকই, সম্রাটের মুখের ওপর তর্ক করা ঠিক নয়, তাই তারা চুপচাপ যুদ্ধ করে চলেছে, কিন্তু ভিতরে ভিতরে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এই ক্লান্ত সৈন্য নিয়ে তিনি বেশি দিন যুদ্ধ জয় করতে পারবেন না, একদিন না একদিন হারবেনই। ঠিক আছে, উনি এটা জেনে গিয়েছিলেন। কি আশ্চর্য সেনাপতি, দূর ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদদলে দলিত করে চলে এসেছি। বলছি সেনাপতি, খুব আশ্চর্যের ব্যাপার, সেই ম্যাসিডন থেকে আমি প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা রাজ্যের রাজাকে, ঘাসকে যেরকম মাটিতে পিষে দিয়ে মানুষ এগিয়ে চলে, আমি সেইভাবে প্রত্যেকটা রাজ্যকে মাটির তলায় পিষে দিয়ে এগিয়ে এসেছি। ঝঞ্ঝার মতো এসে, ঝঞ্ঝা মানে ঝড়ের মতো এসে, মহাশত্রু সৈন্য ধূম রাশির মতো উড়িয়ে দিয়েছি, মানে প্রচন্ড বিশাল সৈন্যকে আমি ধুলোর মতো উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এত শক্তি আমার। এবার নিজের কথা বলছেন আর কি। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয়ী বাহিনীর বীর পদ ভরে কম্পিত হয়েছে। বলছে যে অর্ধেক এশিয়া আমি জয় করেছি, তারা ম্যাসিডনের রাজা অর্থাৎ আমার, অর্থাৎ সেকেন্দারের নাম শুনলে তাদের পা কাঁপতে থাকে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি। নিজের কথা বলছে, বলছে নিয়তির মতো দুর্বার, নিয়তি যেমন যার কপালে যেটা আছে সেটা করবেই, সেই রকম তিনি ছিলেন। হত্যার মতো করাল মানে ভয়ানক, মানুষকে হিংস্রভাবে হত্যা করার মতো ভয়ানক ছিলেন তিনি। আর দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর, দুর্ভিক্ষ যেমন মানুষের কষ্ট বোঝে না, সেই রকম তিনিও কিন্তু, অর্থাৎ সেকেন্দারও কিন্তু কারো কষ্ট বোঝেননি, হত্যা করতে করতে তিনি এগিয়ে গিয়েছেন।
অর্ধেক এশিয়ার বক্ষের ওপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। মানে অর্ধেকটা এশিয়ার বুকের ওপর দিয়ে আমি আমার রুধিরাক্ত, তার মানে ওদের রক্তের ওপর দিয়ে আমি আমার বিজয়ের শকট অর্থাৎ গাড়ি, বিজয়ের গাড়ি এগিয়ে নিয়ে চলেছি। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। কিন্তু প্রথম আমাকে বাধা কে দিল? শতদ্রু নদী তীরের সেই রাজা পুরু। মানে পুরুর প্রশংসা করছে যে আমি কাউকে হত্যা করার আগে দুবার ভাবি না, তাকে পুরু শুধুমাত্র তার কথাতে এতটা চেঞ্জ করে দিল, এই কথাটা বলছে। বুঝতে পারলে কিনা দেখো। তাহলে আজকে এতটাই আমরা পড়লাম। এটা খুব কঠিন আছে, তাই একসাথে পুরোটা পড়বো না, নেক্সট ডে বাকিটা পড়াবো। আজকের পড়া এতটাই। বাড়িতে ভালো করে রিডিং দেবে, না বুঝতে পারলে জানিও। থ্যাংক ইউ।